সো একটা মানুষের প্যাশন কীভাবে বুঝবে, যে ধরেন আমরা তো অনেকগুলো ব্যাপারে ইন্টারেস্টেড থাকতে পারি বা প্যাশনেট থাকতে পারি। এই যে ডাক পাওয়ার, ইন্টারভিউর জন্য কল পাওয়ার কোনো কি ফর্মুলা আছে? অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বা অ্যাকাডেমিক সার্টিফিকেশন জবের জন্য কতটা গুরুত্বপূর্ণ, MBA করে ক্যারিয়ারে কতটুক উন্নতি হয়, ওয়েন ইজ দ্য রাইট টাইম টু সুইচ ইউর জব, মানে একটা মানুষ কখন বুঝবে যে দিস ইজ দ্য টাইম ওয়েন ইউ শুড লুক ফর অ্যানাদার জব। যদি জব হান্ট স্ট্র্যাটেজির কথা চিন্তা করি, যে ইফেক্টিভ জব হান্ট স্ট্র্যাটেজি আমরা যদি একটা সিলেক্ট করি, তাহলে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই শুড বি লুকিং ফর? যে টাইমে যে অপরচুনিটিটা আপনাকে ক্লিক করেছিল, সেই অপরচুনিটিটা যদি না আসতো, where would you be working at this point? Hi everyone, this is Imtiaz from the Talking Booth. Today we are going to talk about career planning and passion. সো শুরুতেই একটা কথা বলে রাখি যে ক্যারিয়ার প্ল্যানিংয়ের ব্যাপারটা শুরু হয় হচ্ছে গিয়ে স্পেশালি ফর দ্য ফ্রেশ গ্র্যাজুয়েটস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন তারা চাকরি খোঁজা শুরু করে। ইট স্টার্টস ফ্রম দ্য ফ্রেশ গ্র্যাজুয়েটস অ্যান্ড ইট কন্টিনিউজ আনটিল আ পারসন ডিসাইডস টু রিটায়ার। সো থ্রু আউট দেয়ার ক্যারিয়ার দেয়ার উইল বি লাইক মেনি ওকেশনস ওয়ার দে প্রবাবলি হ্যাভ টু থিঙ্ক যে I need to switch my career, and right at that time they must have something in their mind যেটার উপর বেস করে they will make decisions to switch their job. So planning এর ব্যাপারটা throughout the career এটা কন্টিনিউ করে। So this podcast is for everybody who are in a job and who are yet to retire. This is the first thing. সেকেন্ড সেটা হচ্ছে which is the most important thing, সেটা হচ্ছে অনেকে আমরা মনে করি যে ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রথম স্টেপটা হচ্ছে সিভি প্রিপারেশন। আমরা আজকে সিভি প্রিপারেশন নিয়ে হয়তো কোনো কথাবার্তা বলবো না, বিকজ এই ব্যাপারে অনেক যথেষ্ট কন্টেন্ট আছে ইউটিউবে। আসলে আমরা এর আগের একটা স্টেপ আছে যেটা খুব ইম্পর্টেন্ট, which is ফাইন্ডিং ইয়োর প্যাশন এবং ফাইন্ডিং দ্য এরিয়া অফ ইন্টারেস্ট where you would like to build your career. This is the first step for everybody before they start their career. So we will start from passion. We are honored to have Ziaul Haque with us. He is the right person to talk about it, because few days ago I met Zia. And at that time what he said is he had made some very important decisions in his career. Mashallah, he's also doing very good. I'll give his intro within a short while, but before I go into that, he made some very critical decisions in his career, and he does not regret any of those decisions. All the decisions were very well informed, and he is very happy with the job that he's doing. It totally matches with his passion. So ওই সময় আমার মাথায় ক্লিক করলো that he is the right person to talk about career, and that's why we can learn a lot of things from him today. So Zia is currently working for ShopUp. He's looking after Mokam as Chief of Staff. Before that, Zia also worked for Grameenphone for almost 4 years. তার আগে ও হুয়াওয়েতে কাজ করেছে। He has a very solid technical background, but he is now leading one of the largest B2B platforms in Bangladesh. So over to you, Zia. Thank you first of all for joining us. Yeah. So over to you. First of all, thanks to Imtiaz bhai for inviting me in this show. You're most welcome. And also I really love the environment here. So খুব ভালো লাগছে আপনার সাথে এইভাবে কথা বলে। আমরা যদিও এর আগে অনেকবার বসেছি, কথা বলেছি ইনফর্মাল সেটআপে, বাট ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক উই আর ইন আ প্রফেশনাল সেটআপ যেখানে আমরা আজকে এইভাবে কথা বলবো। ওকে, ইয়া। সো ভাইয়া, লাইক আপনি যদি বলেন যে আমরা আজকে আসলে কিভাবে শুরু করতে চাই, তাহলে হয়তো আমি ওইভাবে আমরা ফার্স্টে শুরু করতে পারি প্যাশন, একটা মানুষের প্যাশন যেটা আপনি বলেন যে যদি প্যাশন আর ক্যারিয়ার ম্যাচ করে যায় দেন ইট ইজ ম্যাজিক, রাইট? ইট ওয়ার্কস লাইক আ ম্যাজিক। সো একটা মানুষের প্যাশন কীভাবে বুঝবে, যে ধরেন আমরা তো অনেকগুলো ব্যাপারে ইন্টারেস্টেড থাকতে পারি বা প্যাশনেট থাকতে পারি, হ্যাঁ, কিন্তু কোন জিনিসটা আসলে সামথিং দ্যাট উইল হেল্প মি ইন মাই ক্যারিয়ার, হ্যাঁ, ওই লাইনে আমি কীভাবে যাব, ওই ডিরেকশনে। সো প্যাশন ইজ সামথিং যেটার ব্যাপারে সামওয়ান হ্যাজ লাইক এক্সট্রিম ডিজায়ার, like someone really wants it.
সো এই জিনিসটা অনেকে বুঝতে অনেক সমস্যা হয়। সো ইটস নট লাইক যে আমি ডে ওয়ানেই বুঝে যাব যে আমার আসলে কোনটা প্যাশন। There are people যে হয়তো তার প্যাশনটা খুঁজে পায় after working for like 30-40 years. So আপনি দেখবেন there are a lot of successful businesses যেগুলা হচ্ছে শুরুই হয়েছে, the founder was probably 60 or 70 years old. So এবং সে যে এত প্যাশনেটলি বিজনেসটাকে ড্রাইভ করলো, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি পসিবল হতো না সে যদি তখন এটা শুরু না করতো, রাইট? সো এবং প্যাশনেট ছিল বলেই কিন্তু এটাকে আসলে পরে স্কেলে নিয়ে যেতে পেরেছে। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, প্যাশন যে আমি শুরুতেই খুঁজে পাবো অথবা আমি একটা জিনিস করছি সেটা আমার ভালো লাগছে না, এটা নিয়ে আসলে ডিসহার্টেন্ড হওয়ার কিছু নাই। সো প্যাশন ইজ সামথিং ইউ উইল গেট টু নো ওভার দ্য টাইম। সো এই কারণে হচ্ছে গিয়ে কেউ যদি কোনো একটা রং জবে ঢুকে যায়, I would say যে let's not stay demotivated, let's continue to work over the time, you'll get to know about your passion. So আমি যদি আমার নিজের ব্যাপারে বলতে চাই, আমার একটা প্যাশন সবসময় ছিল যে I'll bring some change in the society, I'll create a lot of employments, এই ধরনের একটা প্যাশন ছিল, মানুষের দুঃখ কষ্ট দূর করব, এটা হচ্ছে আমার একটা ইচ্ছে ছিল। সো সেটা করতে গিয়ে আমি অনেকভাবেই অনেক ধরনের কাজে ইনভলভ ছিলাম নিজে পার্সোনালি। আপনি যেমন বলছেন হুয়াওয়েতে কাজ করেছি, গ্রামীণ ফোনে কাজ করেছি একটা সার্টেন পিরিয়ড, ইভেন এর বাইরে আমি ভলান্টারি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলাম। সো যখন এই যে ইনভলভ ছিলাম, এই ওভার দ্য টাইম খেয়াল করলাম যে আসলে মানুষের হ্যাপিনেস, ব্রিঙ্গিং স্মাইল ইন সামওয়ানস ফেস, এই জিনিসটা আমাকে খুব নিজেকে খুব হ্যাপি করে। সো বুঝতে পারলাম যে আসলে এটাই আমার প্যাশন। সো তখন থেকে আমার মাথায় ছিল যে I'll do something যেটা আসলে will bring happiness in people's life in a broader scale, right. Not just a few persons, like অনেকের মধ্যে। সো বড় ধরনের কোনো চেঞ্জ আমি করতে চাইতাম। So bringing a change in the society in a broader scale, that is what you are passionate about. Okay, yes, correct. সো এখন এই প্যাশন কিন্তু আসলে সবার জন্য আসলে তার মানে সেম হবে না, রাইট? দেয়ার আর পিপল যে হয়তো আরো অন্য ডিফারেন্টলি চিন্তা করবে। সো এক একজনের প্যাশন এক এক রকম হবে। এবং ওই যেটা বললাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ continue to search for it. It's not like day one you will get to know. Even I myself, I probably learned after working for 5, 6 or maybe 7 years যে আসলে আমার প্যাশনটা কি। But the problem is like when you know that you are not passionate about something, but you get into that job knowing that this is not your cup of tea, তখনই কিন্তু প্রবলেমটা শুরু হয়। তো আমার কাছে মনে হয় যে instead of getting into a wrong path, it is important যে একটা মানুষ যদি আগে থেকে আইডেন্টিফাই করতে পারে যে no, this is not my kind of job, I want to do something different, ওই লাইনেই যদি সে ক্যারিয়ারটা শুরু করতে পারে, no matter how small he starts, he can do better in the long term, rather than like একটা রং পাথে যখন আমি জানি যে এই কাজটা আমার জন্য না, আমার ভালো লাগতেছে না, বাট আমি করতেছি করার জন্য, after 2-3 years I decide that or I explored that I'm in a very wrong route আর কি, তখন it becomes very difficult to change the job or something. Don't you think so? It can be both ways. So the challenge is like say overall say business scenario or job market, দুইটাই হতে পারে। কিন্তু কেউ হয়তো তার স্টার্টআপ লাইফ অথবা এন্টারপ্রেনারশিপ লাইফ শুরু করতে পারে, কেউ হয়তো জবে ঢুকতে পারে, বাট দ্য সিনারিও ক্যান বি ডিফারেন্ট। লাইক আপনি একটা জিনিস নিয়ে অনেক বেশি প্যাশনেট, বাট প্রবাবলি মার্কেট ইজ নট রেডি। সো হোয়াট ডু ইউ ডু ইন দ্য মিন টাইম? ইউল হ্যাভ টু ডু সামথিং, রাইট? সো এখন ধরেন আপনি একটা পাথরের দেয়াল ভাঙার চেষ্টা করেই যাচ্ছেন 10-15 বছর ধরে, হয়তো এটা আসলে খুব একটা ফ্রুটফুল হবে না, রাইট? সেই জন্য আসলে বসে তো আর থাকা যাবে না বা হবে না, বা আসলে পসিবল হয়েও ওঠে না ডিফারেন্ট কারণে। সেই কারণে আসলে অবভিয়াসলি ইটস ভেরি গুড টু হ্যাভ এ গুড প্ল্যান ফ্রম দ্য ভেরি আর্লি ডেজ অফ ক্যারিয়ার, বাট দেন এগেইন যেটা বলছি যে সবসময় হয়তো সুযোগ সেমভাবে আসবে না, অথবা হয়তো সেমভাবে ক্রিয়েট করাও যাবে না ডিউ টু ডিফারেন্ট রিজনস। বাট এই ব্যাপারে যেটা হচ্ছে যে প্যাশনের কাজটা যদি শুরু থেকেই করা যায়, ডেফিনেটলি দ্যাটস দ্য বেস্ট। বাট যদি না করা যায়, দেন দ্যাট পারসন শুড ট্রাই টু স্টে রিলেভেন্ট
যে অ্যাটলিস্ট কাছাকাছি কিছু staying relevant is important. Exactly. যে কাছাকাছি যদি কিছু করা যায়, then jumping over to your passionate role would be much easier, right? Because you know the environment, you know the circumstances. তখন কাজগুলো অনেক সহজ হয়ে যায়. Say that can be a good starting point. But then again, আমি আবারও বলছি যে হতে পারে যে ওই অপশনটাও হয়তো আসলে অ্যাভেলেবল নাই। সো তার মানে কি আমি আসলে শুরু করব না? শুরু করাটা উচিত। অ্যাটলিস্ট ডু সামথিং, নো অ্যাবাউট দ্য রিয়েল ওয়ার্ল্ড, তাহলে জানা হবে, শোনা হবে, অনেক কিছু বোঝা যাবে। দেন প্রবাবলি ইউ গ্র্যাজুয়ালি যখন হচ্ছে অপরচুনিটি আসলো, ইউ টেক দ্যাট অপরচুনিটি অ্যান্ড ড্রাইভ ইউর প্যাশন, রাইট? এনিওয়ে যখন প্যাশনে কিছু করা হবে তখন এক্সট্রা এনার্জি চলে আসবে, তখন অনেক ভালো কিছু অবশ্যই করা যাবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, লেট মি গিভ ইউ আ রিয়েল সিনারিও, এবং আপনি বলেন যে ইফ ইউ আর ইন দ্যাট পজিশন হোয়াট উড ইউ ডু। হ্যাঁ, আমি একটা সিনারিওর কথা বলি, ইটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে একটা মানুষ সাপোজ সে একটা কল সেন্টারে কাজ করে। সো গ্র্যাজুয়েশন করার পরে সে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে, কল সেন্টার থেকে হি গট অ্যান অফার অ্যান্ড হি স্টার্টেড ডুইং জব ইন আ কল সেন্টার। সো কল সেন্টারে 3 বছর কাজ করার পরে সে এক্সপ্লোর করলো যে তার কাজটা তার কাছে একটু মনোটোনাস মনে হচ্ছে, বরঞ্চ সে যদি একটা মানে একটা প্রোডাক্ট ম্যানেজ করতো তাহলে হয়তো সে যে প্রোডাক্টটা কল সেন্টার থেকে যে প্রোডাক্টটা নিয়ে সার্ভিস দিচ্ছে সেই প্রোডাক্টটাকে সে আরও ডেভেলপ করতে পারতো। নাও হি ফাইন্ডস এ সিচুয়েশন ওয়ার he gets an offer to join as an assistant manager in another organization for their call center. So তার কাছে 2টা অপশন আছে। প্রথমটা হচ্ছে যে আরেকটা কল সেন্টারে জয়েন করা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিকজ হি হ্যাজ 3 years of experience. আর অপশন 2 নাম্বার অপশন সেটা হচ্ছে তার নিজের অর্গানাইজেশনে অথবা সে XYZ একটা অর্গানাইজেশনে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করা। তার যে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে এটা থাকা সত্ত্বেও হি ইজ গিভেন 2 scenarios. One is to join as a product development executive where he has to start from scratch. আর আরেকটা হচ্ছে সে হচ্ছে নেক্সট লেভেলে যাওয়া, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা প্রফেশনে যাওয়া, যে প্রফেশন সে আসলে এখন এনজয় করে না। সো এইরকম একটা সিচুয়েশনে যেখানে এক জায়গায় ডাউনগ্রেড করে সে তার প্যাশন ফলো করতে পারবে, আরেকটা জায়গায় হচ্ছে তার ডাউনগ্রেড করতে হচ্ছে না, বরঞ্চ সে যে জায়গায় আছে সেই জায়গায় রিলেভেন্ট একটা বেটার পজিশনে কাজ করতে পারছে। সো আপনাকে যদি ওই পজিশনে দেওয়া হতো আপনি কোন অপশনটা সিলেক্ট করতেন? সো ভেরি ট্রিকি কোয়েশ্চেন। সো আসলে এটা অনেকগুলো সার্কামস্টেন্সেসের উপর ডিপেন্ড করে। So for example, if that person has certain dependency, যে তার উপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তার হচ্ছে ফ্যামিলি নিড অনেক বেশি, সো তখন হয়তো দেখা যাচ্ছে ডিসিশন একরকম হতে পারে। আবার সে ফর এক্সাম্পল ওই রকম চ্যালেঞ্জেস হয়তো কম্পারেটিভলি কম, হয়তো তার এখন ওই এক্সট্রা ইনক্রিমেন্টের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি ওই জায়গায় হতাম তাহলে হয়তো আমি ডেফিনেটলি চলে যেতাম আমার যে প্যাশনের জায়গার যে প্রোডাক্ট নিয়ে কাজ করার সেখানে চলে যেতাম। দ্য রিজন বিং, কারণ হচ্ছে আমি হয়তো এখানে রাইট অ্যাওয়ে একটা প্রমোশন পাবো অথবা একটা ইনক্রিমেন্ট পাবো, বাট এটা আসলে লং টার্মে আমাকে খুব বেশি কমফোর্ট দিবে না, খুব বেশি আই উইল নট এনজয় দিস পার্টিকুলার রোল, রাইট? সো দেখা যাবে যে আমি কিন্তু ঘুরে ফিরে আফটার 6 months or 1 year or 2 years ঘুরে ফিরে আবার সেই প্রোডাক্টের কোনো একটা রোলে যেতে চাবো, কিন্তু আমি কিন্তু ততদিন অনেক পিছিয়ে গিয়েছি, কারণ আমি কাস্টমার এক্সপিরিয়েন্স বা কাস্টমার সেন্টারের কোনো পার্টিকুলার জব রোলে প্রায় 5 বছর হয়ে যাবে আমার, তখন কিন্তু আমার প্রোডাক্টে মুভ করাটা একটু কঠিন হবে, ইম্পসিবল না। the sooner the better, the sooner the better, রাইট? এবং হচ্ছে গিয়ে আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আসলেই এনথুজিয়াস্টিক হই, আমি যদি আসলেই এটা করতে চাই, তখন যেটা হবে যে আমি যদি ইভেন একটু জুনিয়র রোলেও শুরু করি, যেহেতু আমার এনথুজিয়াজম অনেক বেশি থাকবে, আমার এনার্জি অনেক বেশি থাকবে, আমি অনেক বেশি এখানে করতে চাবো, সো দেখা যাবে যে আমার আউটকামটা কিন্তু অনেক কম্পাউন্ডিং এফেক্ট থাকবে আউটকামে, রাইট? আমি অনেক ভালো ভালো জিনিস ডেলিভার করবো, দেখা যাবে যে আমার গ্রোথটাও কিন্তু আসলে আরও ফাস্টার হবে। ওয়ারেজ আমি যদি ওই কাস্টমার সেন্টারের ওই রোলটায় যাই যেটা আমি আসলে হয়তো চাই না, এনজয় করছি না, সেখানে দেখা যাবে যে আমি যদি লম্বা সময় ধরে কাজ করি আমার কিন্তু আসলে পারফরমেন্স পড়ে যাবে, আলটিমেটলি কিন্তু I will not stay motivated. এক্স্যাক্টলি। সো তখন দেখা যাবে যে আমি আসলে যেটা আমার কাছে চাওয়া হচ্ছে আমি সেটাই দিতে পারছি না, তখন কিন্তু দিন শেষে আবার আমার ডিগ্রোথ হওয়া শুরু করবে। সো আমার মনে হয় এই ক্ষেত্রে ক্যারিয়ারটাকে একটা প্যারা মনে হয় অনেক মানুষের। আমি কেন এই এক্সাম্পলটা দিলাম, বিকজ আই হ্যাভ সিন, I'm not saying a call center, I just give an example of a call center. There are many different professions where people explore at a later stage of their career that they are stuck in a very wrong
পাথ। হ্যাঁ, আর এখানে আরেকটা ব্যাপার আছে যে ট্রু পোটেনশিয়াল একটা মানুষের বোঝার জন্য কিন্তু কিছুটা সময় লাগে। সো অ্যাজ সুন অ্যাজ ইউ ফাইন্ড ইট আউট, ইভেন ইফ ইট রিকোয়ার্স সাম কাইন্ড অফ স্যাক্রিফাইস অর ইউনো লাইক কিছু পেতে হলে তো কিছু ছাড়তে হয়। আর আপনি যেটা বললেন টু মেক থিংস ওয়ার্স, যেটা হয় যে আমাদের দেশে সমাজে আমি যেটা দেখেছি সেটা হয় যে হোয়াট এভার অপরচুনিটি ইউ গেট আফটার ইউ গ্র্যাজুয়েট, ইউ গ্র্যাব ইট, দেন ইউ কন্টিনিউ ফর 3-4 years and then you get into a situation where you know your family depends on you. You're supposed to get married. For that you need to have a good title, job role. এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্সগুলো এত বেশি মানে প্রমিনেন্ট হয়ে যায় যে পিপল হ্যাভ ভেরি লিটল মার্জিন টু ইউনো সিলেক্ট ফ্রম হিজ উইশ। এবং এই কারণে যে দেখা যায় যে আফটার 5-6-7 years পিপল বিকাম ভেরি ফ্রাস্ট্রেটেড বিকজ due to different circumstances they stay in their career path where they were initially they started, এবং when they understand that they need to change it's too late. সো এখানে আসলে টাইমিংটা খুব ক্রুশাল। দ্য ওয়ে ইউ হ্যাভ সেড ইটস ভেরি মাচ কারেক্ট, যে মানুষ দেখা যায় যে শুরুতে যে জবটা পেয়ে যায় সেখানেই শুরু করে এবং সেখানেই হচ্ছে হয়তো আপনার প্রায় 3-4 বছর কাটিয়ে দেয়। সো তখন কিন্তু ডিপেন্ডেন্সে চলে আসে, কারণ দ্যাট এইজ ইজ ভেরি ক্রুশাল। হয়তো 22 বছর এসে গ্র্যাজুয়েট করলো, 3-4 বছর কাজ করা মানে হচ্ছে আপনার 26-27 বছর হয়ে গেল, 25-26 বছর। সো তখন কিন্তু এই প্রেশারগুলো আসা শুরু হয়। সো আপনি যদি দেখেন 22 বছর বয়সে আপনি যখন গ্র্যাজুয়েট করছেন তার ঠিক পরের 1-1.5 বছরের মধ্যেই ইফ ইউ ক্যান টেক দ্য ডিসিশন যে আমি আসলে কোথায় সুইচ করতে চাই, এবং শুরুর 1-1.5 বছর এক্সপিরিয়েন্স আসলে খুব একটা important না, you can definitely switch, you can definitely switch to a different that is the role. right time to explore and Exactly. make decision. Correct. So unfortunately আমাদের ইউনিভার্সিটি বা কলেজ ইউনিভার্সিটি লেভেলে ওই গ্রুমিংটা হয় না। হ্যাঁ, আমরা আসলে আমাদের প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে যে এক্সপোজারটা এটা অনেক জায়গাতেই এটা আমরা আমাদের স্টুডেন্টদের দিতে পারি না, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যানট ফাইন্ড দ্য প্যাশন। হ্যাঁ, সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমরা যেটা দেখি যে সিভি প্রিপারেশন। হ্যাঁ, তো আমাদের এখানে অনেক জব গুরু আছে, তারা হচ্ছে বিভিন্নভাবে সিভি তৈরি করতে বলে। সো খুব সুন্দর ফ্লাইং সিভি নিয়ে আলহামদুলিল্লাহ মানুষজন চলে আসে ইন্টারভিউ দিতে, এবং প্রত্যেকটা সিভির উপরে আপনি দেখবেন যে অবজেক্টিভের মধ্যে লেখা যে আই ওয়ান্ট টু ফাইন্ড মাই সেলফ ইন এ চ্যালেঞ্জিং পজিশন, অ্যান্ড ওয়েন ইউ আস্ক দ্যাম ব্যাক যে হোয়াট ইজ চ্যালেঞ্জিং টু ইউ, ইউ নো অ্যাবাউট দিস job that you have applied for, so which part of this job you think will give you enough challenge so that you are motivated to do this job? They are totally lost. Have you seen this situation? So এই সিচুয়েশনটা আসলে অনেক বেশি ফেস করতে হয়, এবং এটার শুরুতে আপনি একটা জিনিস যেটা বলছিলেন যে অনেক রিসোর্স আসলে দেখা যায় যে যখন এই ক্যারিয়ার প্ল্যানিংটা করছে সে আসলে জানেই না সে আসলে কোথায় যাচ্ছে। তো আপনি নট জাস্ট দিস চ্যালেঞ্জ পার্টিকুলারলি, সে আপনি দেখবেন যে ইন্টারভিউতে বসে অনেকে ধরেন প্রশ্ন করা হচ্ছে যে আপনি এই রোলে কি নতুন জিনিস ড্রাইভ করতে পারবেন, সো এক্সিস্টিং কি সে সেটাই আসলে জানে না। সো আমি আসলে যখন কোথাও সে ইন্টারভিউ দিতে যাব, সো অনেকগুলো ব্যাপার ইম্পর্টেন্ট আছে। সো সিভি নিয়ে একটা জিনিস বলছেন, সিভিতে যেমন ইট শুড বি ভেরি শর্ট ক্রিস্প, শুড ডিফাইন ইউ, যে আপনার এটা আসলে ইট শুড বি ইউর আইডেন্টিটি, রাইট, যে আপনি এটা পড়লেই বোঝা যাচ্ছে যে আপনি কি করেন বা কি করেছেন। দেন পরের স্টেজে গিয়ে যখন ইন্টারভিউতে কিন্তু আপনি কোন রোলে অ্যাপ্লাই করলেন, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি নাই জানেন যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, তাহলে আপনি আসলে কিভাবে এটার ব্যাপারে প্যাশনেট হবেন, আপনি আসলে এটা সুন্দর করে কিভাবে ড্রাইভ করবেন, এটা সম্ভব না। সো আপনি যদি আপনার ক্যারিয়ার পাথের সাথে আপনার প্যাশনের সাথে যদি রোলটাই না যায়, তো অনেক আসলে যেটা করে যে ডেসপারেট হয়ে যায় যে আমি আই নিড এ সুইচ। সো আমি এই কারণে হয়তো দেখা যায় যে সে যা পাচ্ছে সামনে তাতেই অ্যাপ্লাই, লিংকডইনে যেটা আসছে জাস্ট ইটস ভেরি ইজি অ্যাপ্লাই, জাস্ট বাটন একটা ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন হয়ে গেল। এন্ড দিস ইজ অলসো ভেরি ফ্রাস্ট্রেটিং ফর দ্য এমপ্লয়ার্স অ্যাজ ওয়েল, ইউ নো, ফাইন্ডিং দ্য রং ক্যান্ডিডেটস, wasting their time behind the wrong persons. So এটা আসলে it's a very difficult situation. এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমত কোম্পানি নিয়ে পড়াশোনা করা। কেন? কারণ ওই কোম্পানির কালচারটা আসলে আমার সাথে যাবে কিনা, বিকজ বিভিন্ন কোম্পানির আপনার হচ্ছে গিয়ে গ্রোথ প্ল্যান
কালচার, তারপর হচ্ছে গিয়ে কি বলে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, ইটস ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম কোম্পানি টু কোম্পানি। সো পরের দিন যখন দেখা যায় যে হুট করে সে অ্যাপ্লাই করলো, হয়তো ইন্টারভিউতে ভালো করে জবটাও হয়ে গেল, পরে কিন্তু কালচারের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, এবং পরে কিন্তু এটা অনেক বেশি প্রবলেম হয়ে দাঁড়ায়, মেন্টাল হেলথ কিন্তু অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়। সেই জিনিসগুলো কিন্তু খুব ক্রুশাল। দেন ইভেন এই যেটা বলছিলাম জব রোলের ক্ষেত্রে, আমি যদি ওইটার সম্পর্কে না জানি, আমি আসলে ফিউচার প্ল্যানটা করতেই কিন্তু ভালো করব না। সো ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যখন ইন্টারভিউটা ভালো হয় না, আমি কিন্তু আলটিমেটলি জবটা পেলাম না। এই যে সময়টা নষ্ট করলাম, এই সময়টা কিন্তু আমি আরও 2টা জায়গায় দিতে পারতাম। আমি হয়তো আমার নিজের প্রোফাইলটাকে একটু বেটার করতে পারতাম, কোনো একটা ট্রেনিং করতে পারতাম। তো মানুষ আসলে এই লসগুলা হিসাব করে না, কিন্তু এগুলো আসলে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এটা কনফিডেন্স লেভেলে একটা ইম্প্যাক্ট ফেলে, যে আমি 4টা ইন্টারভিউ দিয়ে যদি আমি 3টায় ফেল করি উইদাউট নোয়িং ওয়াই আই ফেইলড, পরে 5 নাম্বার ইন্টারভিউ যেটা হয়তো আমার ডিজায়ার্ড জব, আই রিয়েলি want to get that job and I'm really made for that job, ওই ইন্টারভিউটা ফেস করতে যখন যায় মানুষ, তখন কিন্তু তার কনফিডেন্স লেভেলে একটা বড় একটা ইম্প্যাক্ট পড়ে। সো দিস ইজ রিয়েলি এ ভেরি গুড পয়েন্ট। ওকে জিয়া, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছিলেন, সেটা হচ্ছে যে আমি যে জবটায় সুইচ করবো বা যে জবটায় ঢুকবো, সেই অর্গানাইজেশনের কালচার আমার সাথে যাইতে হবে। সো আই নিড টু নো যে হোয়াট কাইন্ড অফ কালচার আই এম গেটিং ইনটু। যদি ওখানে ইফ আই ফাইন্ড মাইসেলফ অ্যাজ এ মিসফিট, দেন ইট মে ক্রিয়েট প্রবলেমস। সো বিফোর গেটিং ইনটু অ্যান অর্গানাইজেশন, হাউ উইল আই ফাইন্ড আউট যে ওই অর্গানাইজেশনের কালচার কেমন? আচ্ছা, I think it's a very important decision that you're gonna take, right? So এটা এরকম হতে পারে যে your life will change after this. Yes. So আমি মনে করি যে আসলে এই ধরনের ডিসিশনের আগে you should talk to your friends. I'm sure যে যদি কোনো ডিরেক্টলি ফ্রেন্ড না থাকে অর্গানাইজেশনে, ফ্রেন্ডের ফ্রেন্ড পাওয়া যাবে। Second degree, I think LinkedIn এখন second degree, third degree connection দেখায়. Yeah. So even like search for them. Like you have to be desperate when you are gonna move, right? Like otherwise you will not know. So desperate হতে হবে আসলে রাইট জায়গাতে। আমরা অনেক সময় ডিসিশনটাতে ডেসপারেট হয়ে যাই যে আমার এখন মুভ করতে হবে। সো ওইটাই কিন্তু আসলে মুভ করাটা ইম্পর্টেন্ট না, মানে অন্যান্য জিনিসগুলো কিন্তু চিন্তা করতে হবে। সো ইউল হ্যাভ টু বি ডেসপারেট while সার্চিং ফর দিস গ্রুপ অফ পিপল। মানে কি করে, আচ্ছা আমি একটু সার্চ দিলাম, এখানে দেখি কাউকে পাই কিনা, পেলাম না, আচ্ছা ঠিক আছে, পেলাম না, চেষ্টা তো করছি, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, কি আছে, জয়েন করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। আই থিঙ্ক দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু ইট। লাইক সে এই ধরনের ডিসিশন যখন আসবে, এরকম হতে পারে ইউ উইল স্টে ইন দ্যাট অর্গানাইজেশন ফর মোর দ্যান 10 years, right? You will probably be like say in the leading position in that organization. So যখন এরকম ডিসিশন আসবে, I think you should like take some time, hear like what's actually the scenario, and then take the final decision. I think if you ask the employer, if it's a decent employer, obviously they're gonna give you some time. Yes, that's true. আর এখন তো সোশ্যাল মিডিয়াতে বা লিঙ্কডইন এত সাপোর্ট আছে, এখানে তো ফাইন্ড আউট করা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। Exactly. তো ইয়েস, দ্যাটস আ গুড থিং। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক মানুষ বলে যে স্পেশালি যারা এক্সপিরিয়েন্সড, অ্যাপ্লাই তো করি, ডাক তো পাই না, হ্যাঁ, দে বিকাম ভেরি ডেসপারেট। আপনি যে ডেসপারেশনের একটা কথা বললেন, ওই জব ফাইন্ড করা এবং জব পেলে ওই জবে অ্যাকসেপ্ট করে নেওয়া, দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি প্রমিনেন্ট হিয়ার। কিন্তু এই যে অনেকে বলে যে আমরা জব পাই না, হ্যাঁ, এখন জব পাওয়ার ওয়েটা কি? আমি অ্যাপ্লাই করছি, আমাকে ডাকে নাই, আমি এতবার অ্যাপ্লাই করতেছি, ধুমায় অ্যাপ্লাই করে যাচ্ছি, প্রতি সপ্তাহে আমি 15টা জবের জন্য অ্যাপ্লাই করি, প্রতি সপ্তাহে আমি 20টা-25টা জবের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু ভাইয়া কোনোখান থেকে তো ডাক পাই না। এরকম একটা কোয়েশ্চেন আমি প্রায় ফেস করি যে আমাকে কেন ডাকতেছে না। তো এই যে ডাক পাওয়ার, ইন্টারভিউর জন্য কল পাওয়ার কোনো কি ফর্মুলা আছে? So there is no right and wrong formula. There can be multiple ways to do it. At least আমার কাছে তাই মনে হয়। সো কয়টা ব্যাপারে ইম্পর্টেন্ট আছে। সে আমার আসলে প্রথম কথা হচ্ছে যে আমি যে জব রোলটায় অ্যাপ্লাই করলাম, am I relevant for that role? It's very very important. অনেক মানুষ বুঝেই না যে আমি আসলে যেটাতে অ্যাপ্লাই করছি ওইটার জন্য আমার প্রোফাইলটা আসলে রাইট ফিট না। সো আমি আসলে যতবারই অ্যাপ্লাই করি ওইরকম রোলে যদি আমি 20বার 30বার অ্যাপ্লাই করি, আই উইল নট গেট দ্য কল। ইটস নট প্র্যাকটিক্যাল, রাইট? কেন আমাকে একটা ইরেলেভেন্ট লোককে মানুষ ডাকবে? সো দের আর ওয়েজ টু মেক ইউর প্রোফাইল রিলেটেবল।
or say relevant কিভাবে করা যেতে পারে সেটার অনেক ওয়ে আছে. You can probably write your CV in a different way. You can probably reach out to different group of people in that particular company to get that call. So এখানে অনেকগুলো ব্যাপার আছে. Say for example আমি পার্টিকুলারলি হয়তো প্রোডাক্ট নিয়ে কাজ করি নাই, অথবা সে ফর এক্সাম্পল একটা জব রোল হচ্ছে UI UX স্পেশালিস্ট. আমি জাস্ট কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি. এখন ইউজার ইন্টারফেস অথবা ইউজার এক্সপিরিয়েন্স স্পেশালিস্ট যখন জব রোল হয়, অনেকে চিন্তা করে যে হচ্ছে গিয়ে আমার যে রেগুলার জব পোর্টফোলিও আমি এটা দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম. এখন আমি স্পেশালাইজড জব পোর্টফোলিও রাইট. এখন সে ফর এক্সাম্পল সামওয়ান ওয়ার্কড ইন কাস্টমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তারও কিন্তু সার্টেন এক্সপার্টিস আছে ইউজার এক্সপেরিয়েন্স না হলেও ইনসাইটটা ক্যাপচার করার. এক্স্যাক্টলি কাস্টমার এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু সে কাজ করে. ইন দ্যাট ওয়ে হি ক্যান ফাইন্ড হিমসেলফ রিলেভেন্ট ফর দিস জব. যদিও এখানে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া লাগে, স্কিল আছে, সো ওইটা অ্যাকোয়ার করতে পারে. এক্স্যাক্টলি. সে এখন সামওয়ান হু ওয়ার্কড ইন কাস্টমার এক্সপেরিয়েন্স সে ডিরেক্টলি অ্যাপ্লাই করলো, সে কিন্তু কল পাওয়ার চান্স কম. কিন্তু সে তার যেই ওভারঅল জব ডেসক্রিপশন এটাকে এক্সপিরিয়েন্সের সাথে একটু স্পেশালাইজ করে লিখলো. দ্যাটস ওয়ান. সেকেন্ড, বাই দ্য টাইম দ্যাট পারসন অ্যাপ্লাইজ ফর দ্যাট রোল আমি একটা স্পেশালাইজেশন কোর্স করে ফেললাম. ইট ক্যান বি ইন ইউনিভার্সিটি, ইট ক্যান বি ফ্রম ইউডেমি, ইট ক্যান বি ফ্রম কোর্সেরা, দেয়ার আর মাল্টিপল অর্গানাইজেশনস, রাইট. আমি ওখানে একদম UX স্পেসিফিক কোর্স করলাম. তখন কিন্তু রিক্রুটার দেখবে, আচ্ছা, this person worked in customer experience, this person is trying to go there, ও চেষ্টা করছে, এফর্ট দিচ্ছে, probably doesn't have exact same match but it matches somewhat. তখন কিন্তু তাকে gets the benefit. এক্স্যাক্টলি, তখন কিন্তু তাকে কলটা করবে. এখন আমি কি করলাম, আমি এগুলো কিছু না করে রেগুলার একটা আমার কাস্টমার এক্সপিরিয়েন্সের CV দিয়ে পাঠিয়ে দিলাম. It will look totally irrelevant. সো তখন কিন্তু আসলে সে ডাকটা পাবে না. সো হোয়াট ইউ সেইং ইজ লাইক এখানে একটা এফোর্ট দেওয়া, হ্যাঁ, এবং এইখানে হচ্ছে যে প্রথমে যেটা বললাম প্যাশন. তো এখন একটা এমপ্লয়ার বুঝতে পারবে যে আচ্ছা ওর যদি ডিরেক্ট এক্সপিরিয়েন্স নাও থাকে, হি ইজ কোয়াইট প্যাশনেট অ্যাবাউট ইট. মেবি ও বুঝতেও পারলো যে সিভিটার উপর কাজ করা হয়েছে, ইট হ্যাজ বিন কাস্টমাইজ, উইচ মিনস লাইক দিস গাই ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস পজিশন. সো দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স. আচ্ছা, আপনি একটা ইম্পর্টেন্ট জিনিস বললেন, সেটা হচ্ছে রিলেভেন্ট কিছু কোর্সেস করা. সো উইচ মিনস লাইক ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এবং আপনি ওই জায়গায় স্পেশালিস্ট হতে চাচ্ছেন, স্পেশালাইজেশনের জন্য আপনি কোর্স করছেন. সো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বা অ্যাকাডেমিক সার্টিফিকেশন জবের জন্য কতটা গুরুত্বপূর্ণ? সো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু না. সে আই হ্যাভ সিন আ লট অফ পিপল যে হচ্ছে হয়তো সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে কিন্তু কাজ করছে বিজনেসে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে কাজ করছে বিজনেসে. আমি নিজেও হয়তো এরকম, এবং আমি নিজেও যখন হয়তো সে যে পড়াশোনা করেছি, আমি কিন্তু শুরুতে টেকনিক্যাল রোলে কাজ শুরু করেছি, বাট যেটাতে করেছি সেটার কিন্তু আমার নলেজ ছিল না, বিকজ আই স্টাডি পার্টিকুলারলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ভাস্ট এরিয়া, এটার মধ্যে হয়তো 20টা জায়গা আছে, আমি একটাতে স্পেশালাইজেশন করেছিলাম, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করেছি দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট. সো তার মানে এই না যে সে আমি ডাক পাবো না. সো ডাক পাওয়ার জন্য কোনো ক্ষেত্রে কিছু, সে ফর এক্সাম্পল স্পেসিফিক কোনো কিছু জব রোল আছে যেখানে হয়তো ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ইম্পর্টেন্ট, বাট দেন এগেইন সে আমি অনেক বিজনেস গ্র্যাডকেও দেখেছি সে হয়তো প্রোগ্রামিং করছে. হাউ ডিড দ্যাট পারসন ডু ইট? প্রবাবলি দ্যাট পারসন ইজ অ্যান এক্সেলেন্ট কোডার, অনেক ভালো কোডিং করে, সে হয়তো ইউটিউব দেখেই শিখেছে, সিভিতে অ্যাটলিস্ট সেটারই রিফ্লেকশন দিয়েছে যে আমি ইউটিউব দেখে শিখে আই ডিড দিস প্রজেক্ট. আমি যদি ওই প্রপার জিনিসটা তুলে ধরতে পারি যে আচ্ছা আমার এই এক্সপার্টিস আছে, আমার ব্যাকগ্রাউন্ড হয়তো ম্যাচ করে না. আই হ্যাভ সিন ইভেন লার্জেস্ট টেলকোস লাইক সে আমাদের অনেকগুলো বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানি আছে, সেখানে আমি কোর প্রোগ্রামিং টিম আই হ্যাভ সিন পিপল ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড. সো অ্যান্ড এখানে কিন্তু ইনটেন্সিভ কোডিং লাগে. বাংলাদেশে কিন্তু লার্জেস্ট কোম্পানি এগুলাই. এখানে যদি প্রোগ্রামার হিসেবে একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোক কাজ করতে পারে, তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে আসলে ডিগ্রি খুব বেশি ম্যাটার করে. আই আন্ডারস্ট্যান্ড প্রবাবলি এন্ট্রি লেভেলে অনেক সময় পার্টিকুলার কিছু জব রোলে ইট ম্যাটার্স, বাট নট দ্যাট মাচ লাইক এটা যে লাগবেই এরকম কিছু আসলে নাই. আমি এইখানে একটা জায়গায় কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখি, স্পেশালি আমি এই ব্যাপারটা দেখেছি অনেকটা, সেটা হচ্ছে যে আফটার সার্টেন পিরিয়ড অফ ওয়ার্কিং উইথ অ্যান অর্গানাইজেশন, অনেক মানুষ করে কি MBA-টা করে,
MBA ভাইয়া MBA করতে হবে, হ্যাঁ। সো আই হ্যাভ সিন অলমোস্ট 90% অফ দ্য এন্ট্রি লেভেল পিপল আফটার ওয়ার্কিং ফর 2-3 ইয়ার্স সবাই কী করতে জানি MBA-তে ঢুকে যায়। এই MBA-টা না করলে মনে হয় যে কোনো একটা গুনাহ হয়ে যাবে, এই টাইপের একটা ব্যাপার। সো হোয়াট ডু ইউ থিঙ্ক এই MBA-টা আর বাংলাদেশের MBA-টা কি? আই ডোন্ট মানে want to discourage anybody to do the MBA, maybe it adds some value, but I've seen significant difference between MBA in the local universities or institutes and MBA from, say for example, National University of Singapore or বড় বড় কিছু বাইরের ইউনিভার্সিটির কথা যদি আপনি চিন্তা করেন, the way they do the MBA, ওখানে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের যে ফোকাসটা, এটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিতে আই হ্যাভ নট সিন দ্যাট অ্যাট অল। সো এই ধরনের MBA করে ক্যারিয়ারে কতটুক উন্নতি হয়? So I think say MBA itself is a professional degree. It's not like regular education degree, right? সো এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না। বাংলাদেশে অনেক জায়গায় MBA অনেকে ইভেন বিয়ে করার জন্য করে। সো অনেক জায়গায় যে পাত্রীর বাবা অথবা হচ্ছে গিয়ে সে পাত্রের বাবা, তার হচ্ছে যদি অপরপক্ষের ছেলে বা মেয়ের যদি হচ্ছে গিয়ে MBA ডিগ্রি না থাকে তাহলে হয়তো তাকে বিয়ে দিবে না। সো এইসব কারণে কিন্তু অনেকে MBA ডিগ্রি করে। জি, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমি আমার আন্ডারগ্রেড প্রোগ্রামে, আই এম এ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, সো আন্ডারগ্রেড প্রোগ্রামে আমি যে পরিমাণ এফোর্ট দিয়েছিলাম ইন 4 ইয়ার্স, আমি MBA করেছি বাংলাদেশে একটা ভালো ইউনিভার্সিটি থেকে MBA করেছি। সো ওই MBA করতে আমি এক সেমিস্টারে যে এফোর্ট দিয়েছিলাম আন্ডারগ্রেড করতে, ফুল MBA কোর্সে কিন্তু আমার সেই এফোর্ট দেওয়া লাগেনি। অ্যান্ড অনেস্টলি আই ডোন্ট নো হাউ মাচ আই লার্ন ফ্রম মাই MBA কোর্স, বাট ইউ নো লাইক ওয়েন আই গট ম্যারিড এভরিবডি ওয়াজ টকিং অ্যাবাউট যে ছেলে MBA করা, এই ইউনিভার্সিটি থেকে MBA করা। কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে, বিকজ আই ফিল লাইক আমার বেসটা গ্রো করেছে ইন মাই আন্ডারগ্রেড প্রোগ্রাম। দ্যাট ইজ হোয়াট গেভ মি এ ভেরি স্ট্রং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটার উপর বেস করে স্টিল আই এম ওয়ার্কিং। হ্যাঁ, সো MBA-তে আমার খুব বেশি লাইফ চেঞ্জ হয়ে গেছে। I don't think so. I did MBA honestly because my parent wanted me to have a master's degree. Yeah, so I'm also a victim. All right, so I'm giving you a real life example. Exactly. So এইটাই হয় বোধহয় আমার মনে হয় বাংলাদেশে। So এইটাই I have seen like a lot of people do MBA because of say peer pressure or say family pressure, এইসব কারণে। অ্যান্ড কিছু আই উড সে যে লোকাল কোম্পানি আছে যারা হচ্ছে MBA ম্যান্ডেটরি করে দেয়। দেয়ার আর রিজনস ফর দ্যাট অ্যাজ ওয়েল, বিকজ সে দেখা যায় ব্যাংকস স্পেশালি আই থিঙ্ক। এক্স্যাক্টলি। সো দেখা যায় যে হচ্ছে গিয়ে যদি MBA ডিগ্রি না থাকে, দেখা যায় যে আপনার MBA ডিগ্রিগুলোতে কিন্তু সার্টেন কোয়ালিফিকেশন লাগে, সে হচ্ছে গিয়ে এন্ট্রি রেস্ট্রিকশন কিছু থাকে অ্যাটলিস্ট ভালো ইনস্টিটিউশনগুলো। সো তখন হচ্ছে এই ইনস্টিটিউশনগুলো যেটা করে যে যেহেতু এটা পার করে এসছে তার মানে সে ভালো। সো এই পার্সপেক্টিভ থেকে অনেক কোম্পানি দেখে ফার্স্ট লেভেল ফিল্টারিং এর জন্য এটা ওরা ইউজ করে হয়তো। বাট এটা কিন্তু তার মানে আমি কিন্তু এখানে একটা জিনিস বলে দিলাম, রিনাউন্ড ইনস্টিটিউশনের কথা কিন্তু আমি বলছি। সেই রিনাউন্ড ইনস্টিটিউশনগুলো থেকে যারা MBA করলো তারাই কিন্তু এটা পাচ্ছে। সো অনেকে আবার মুড়ির মতো র্যান্ডম বিভিন্ন জায়গা থেকে MBA করে ফেলে, এইটার কিন্তু ভ্যালিডেশন আসলে খুবই সামান্য, মানে এটা খুব বেশি ওয়ান্ডার যে MBA তো করলাম এখনো ডাকতেছে না কেন। হ্যাঁ, সো এটা খুব আনফরচুনেট একটা সিচুয়েশন আমাদের জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে দ্য ওয়ে উই আর দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং, ইনফ্যাক্ট এখানে আপনি যেটা বললেন যে রিলেভেন্ট যে কোর্স করা, যে স্পেশালাইজড কোর্স করা, দ্যাট অ্যাডস মোর ভ্যালিউ। হ্যাঁ, আমি যদি জানি যে আমি এই লাইনে কাজ করব, ওই লাইনে আমি যদি 2-3টা কোর্স করি যেটা আমাকে একটা মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে, দ্যাট ইজ মোর রিলেভেন্ট অ্যান্ড মোর হেল্পফুল দেন MBA. I 100% agree, and also I will add there যে মানুষ অনেকে শুধু আবার কি করে, এই যে এখন আমরা বলছি স্পেশালাইজেশন কোর্স করা, মানুষ দেখা যায় হয়তো 10টা কোর্স করে ফেললো, কোনো রিয়েল লাইফ সে প্র্যাকটিক্যাল নলেজটা নিল না। সো কোর্স করার রিজনটা কি? সো দ্যাট আই নো এই যে কোর্সটা করলাম, এক্স্যাক্টলি প্র্যাকটিস করলাম, আমি হচ্ছে 2-4টা টেস্ট করলাম। অনেক কি করে এই টেস্টগুলো আসলে করতে চায় না। সো না করলে যেটা হয় যে আসলে এক্সপার্টিসটা কিন্তু গ্রো করছে না। সো সেম ফর সে MBAও কিন্তু আপনি যদি ওখানের প্র্যাকটিক্যাল নলেজগুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ইট উইল অ্যাড ভ্যালু। সো যখনই আসলে এই ইভেন্ট কোর্সগুলো থেকে, স্পেশালাইজ কোর্সগুলো থেকে আপনি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার চেষ্টা করবেন, তখন আপনার কিন্তু আসলে এক্সপেরিয়েন্স আরো অনেক গ্রো করবে, আপনি আরো অনেক নলেজেবল হবেন এবং আপনার যে জব সেখানে অনেক বেশি হেল্প করবে। এক্স্যাক্টলি। অলরাইট জিয়া, মানুষ তো জব খুঁজে শুরু করে 2টা
পর্যায়ে। এক হচ্ছে যখন তার কাছে কোনো জব থাকে না, অথবা এক্সিস্টিং জব যখন তার কাছে প্যারাদায়ক মনে হয়। হ্যাঁ, সো ওয়েন ইজ দ্য রাইট টাইম টু সুইচ ইউর জব? মানে একটা মানুষ কখন বুঝবে যে দিস ইজ দ্য টাইম ওয়েন ইউ শুড লুক ফর অ্যানাদার জব? সো এটা আসলে আমি যদি বলতে চাই যে সবচেয়ে ভালো হয় যখন হচ্ছে গিয়ে আমি যে কাজটা করছি সেটা আমি আর এনজয় করছি না, তখন যখন আমার মনে হবে তার মানে হচ্ছে যে সামথিং ইজ রং, ইদার মাই ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ নট রাইট, ইদার আমি যে কাজটা করছি সেটা আমার ভালো লাগে না। সে একটু বুঝতে পারতে হবে, এফোর্ট দিতে হবে যে কী কারণে আমার আসলে কাজটা ভালো লাগছে না। সো অনেকে কী করে যে সে হুট করে একটা ডিসিশন নিয়ে নেয়, সে বস হয়তো একটা ছাড়িয়ে দিল, পরের দিন গিয়ে রেজিগনেশন দিয়ে দিল। এটা আসলে রাইট ডিসিশন আসলে ম্যাক্সিমাম সময় হয় না, কারণ হচ্ছে গিয়ে একটা জব সুইচিং ইটস কাইন্ড অফ এ প্রজেক্ট, যে আপনি কোথায় যাবেন, কি ধরনের পোর্টফোলিও নিয়ে যাবেন অথবা কি ধরনের পোর্টফোলিও দেখবেন, এটা কিন্তু আসলে খুব হুট করে হয়ে যায় না, সবসময় ম্যাচ করবে না। তো এই কারণে যেটা হয় যে এটা একটু সময় নিয়ে ভেবে চিনতে আসলে এই জব সুইচটা করা উচিত। এবং সে অনেক জায়গায় কিন্তু অপটিমাইজেশন অনেক স্কোপ থাকে। সে আপনি আপনার এক্সিস্টিং অর্গানাইজেশনে কোনো একটা জব নিয়ে হ্যাপি না, আপনার কারেন্ট জবটা নিয়ে, এখন এরকমও কিন্তু হতে পারে দেয়ার আর আদার অপরচুনিটিস উইদিন ইউর অর্গানাইজেশন। সো অনেকে আসলে এক্সপ্লোর করে না। সো আসলে যখন, যেহেতু এটা আমার প্রবলেম, আমি সুইচ করতে চাই, আমার এই কাজটা ভালো লাগে না অথবা আমার এই এনভায়রনমেন্টটা ভালো লাগছে না, তাহলে আমাকেই কিন্তু এফোর্ট দিতে হবে, একটু খুঁজতে হবে, একটু এক্সপ্লোর করতে হবে, একটু জানার চেষ্টা করতে হবে, অথবা আমি যেখানে যাব সেটার জন্য আমাকে একটু শিখতে হবে। সেই এফোর্টটা কিন্তু নিজের থেকে আসতে হবে, যদি না আসে তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। আর সুইচ করার বেস্ট টাইম হচ্ছে গিয়ে একটু সময় নিয়ে সুইচটা করা। আই আন্ডারস্ট্যান্ড যে কারেন্টটা একদমই ভালো লাগছে না, খুবই বিরক্ত লাগছে। যদি অনেক বেশি লাগে, আই হ্যাভ সিন যে অনেকে ছেড়ে দিয়ে 2 মাস নেপালে ঘুরে আসছে, অথবা হচ্ছে গিয়ে 3 মাস মালদ্বীপসে পড়েছিল। ইফ ইউ হ্যাভ অ্যাবান্ডেন্ট মানি, শিওর ইউ ক্যান ডু দ্যাট। বাট যদি এরকম দেখা যায় যে না, there are other dependencies which you cannot afford, in that case I would say যে একটু সময় নিয়ে একটু ভেবে চিনতে দেন হচ্ছে সুইচ করার ডিসিশনটা নেওয়া, যে হচ্ছে গিয়ে কোথায় যাব, কি ধরনের রোল দেখবো, দেন হচ্ছে গিয়ে আমি আসলে প্রপার নেগোসিয়েশনটা করে যেতে পারবো কিনা। জব সুইচিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, অনেকে সুইচ করার সময় ঠিক মতো নেগোসিয়েশন করে না। দ্যাটস অ্যানাদার বিগ প্রবলেম। যেটা হয়, সার্টেন আপনার কিন্তু একটা সার্টেন রিকোয়ারমেন্ট আছে, আপনার একটা সার্টেন সোশ্যাল স্ট্যাটাস আছে, যেটার জন্য আপনার হয়তো একটা সার্টেন এক্সপেন্ডিচার আছে, একটা লাইফস্টাইল মেইনটেইন করতে গেলে একটা এক্সপেন্ডিচার মেইনটেইন করতে হবে। এক্স্যাক্টলি। সো দেখা যায় যে সুইচ করার সময় সে নেগোসিয়েট করছে না, সুইচ করার 2 মাস পরে গিয়ে আবার দেখা যাচ্ছে যে প্রচুর মন কষাকষি হচ্ছে, খারাপ লাগছে, চলে আসছে যে এটা কি করলাম, আগে আমি এত পাইতাম, এখন তো আমার স্যালারি কমে যাচ্ছে, বা এরকম আমি মেইনটেইন করতে পারছি। এক্স্যাক্টলি, ইয়া, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে নেগোসিয়েশন পাওয়ার। হ্যাঁ, সো নেগোসিয়েশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে উই অল ওয়ার্ক ফর মানি ইভেন্চুয়ালি, যে আমি শ্রম দিই, শ্রমের পরিবর্তে আমি টাকা পাই। এবং দেখা যায় যে নেগোশিয়েট করতে যেয়ে আমরা অনেকে অনেক শাই ফিল করি, উইচ ইজ নট দ্য রাইট থিং টু ডু। উই নিড টু বি ভেরি প্রফেশনাল ওয়েন উই নেগোশিয়েট। সো যে কোনো জবে জয়েন করার লাস্ট স্টেজে যখন নেগোসিয়েশনটা থাকে অফার পাওয়ার আগে, তখন ওই টাইমটাকে প্রপারলি ফ্রিলি এবং ইন আ প্রফেশনাল ওয়ে এটাকে ইউটিলাইজ করা উচিত, এই বার্গেনিংটাকে। আপনি যেটা বলছিলেন যে কেউ যদি এফোর্ড করতে পারে, দেন হি ক্যান লিভ দ্য জব অ্যান্ড ফাইন্ড অ্যানাদার জব। বাট যখন অ্যাজ সুন অ্যাজ ইউ লিভ আ জব, ইউর বার্গেনিং পাওয়ারটাও কিন্তু কমে যায়, তাই না? এবং একটা মানুষের জব পাওয়ার প্রবাবিলিটিটাও একটু কমে যায় যখন হি ইজ নট ডুইং এনিথিং। সো ইটস অলওয়েজ, আই থিঙ্ক, বেটার টু ফাইন্ড আ জব ফার্স্ট অ্যান্ড দেন টু লিভ দ্য প্রিভিয়াস ওয়ান। সো এটা ডিপেন্ড করবে, সে আপনি যদি গ্লোবাল এনভায়রনমেন্টে দেখতে যাই, আই থিঙ্ক সে ইন ইউরোপ ইটস এ পপুলার কালচার। দেখা যায় যে মানুষ হচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি জব সুইচ করছে, সে তো একটা ভ্যাকেশনে চলে যাচ্ছে। সো ওইখানে কিন্তু এগুলো জাস্টিফাই করাটা খুব সহজ। কিন্তু আমি যদি লোকাল পার্সপেক্টিভ চিন্তা করি, উই আর ভেরি স্কেপটিক্যাল। এক্স্যাক্টলি, কেউ যদি আনএমপ্লয়েড থাকে ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, দেখা যায় কিন্তু ওই মানুষটাকে ইন্টারভিউতে ডাকতে চায় না। দেয়ার আর রিজনস ফর দ্যাট অ্যাজ ওয়েল। আপনি যদি অনেক লম্বা সময় ধরে ব্রেকে থাকেন, তখন দেখা যায় যে আপনি এক্স্যাক্টলি অনেক ডিটাচ হয়ে যায়, হয়তো অত বেশি এনার্জেটিক না, একটু গ্যাপ পড়ে যায়, রাইট? সেই কারণে দেখা যায় যে এরকম লোককে হয়তো ডাকতে চায় না। সো ইটস বেটার যে আপনি একটা অপরচুনিটি নিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি হয়তো সুইচ করার প্ল্যান করলেন, অ্যান্ড তখন কিন্তু নেগোসিয়েশনটা অনেক বেশি স্ট্রং হয় এবং আপনি আপনার মতো কমফোর্টেবল বেটার কোনো রোলে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে।
ট্রু। সো আমরা যদি জব হান্ট স্ট্র্যাটেজির কথা চিন্তা করি, যে ইফেক্টিভ জব হান্ট স্ট্র্যাটেজি আমরা যদি একটা সিলেক্ট করি, তাহলে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই শুড বি লুকিং ফর? সো জব হান্টিংয়ের অনেকগুলো ওয়ে থাকতে পারে। সে ফর এক্সাম্পল দের আর পপুলার সে job platforms. Say for example, আপনি LinkedIn দেখতে পারেন। LinkedIn is the most popular platform. Exactly, LinkedIn is the most popular platform. But unfortunately, you know that যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিগিনার লেভেলে, মানে আমি অনেককে জিজ্ঞেস করছি, দে হ্যাভ ফেসবুক প্রোফাইল, দে ডোন্ট হ্যাভ লিঙ্কডইন প্রোফাইল। সো সোশ্যাল মিডিয়ার জন্য ফেসবুক ইজ গুড, আর প্রফেশনাল নেটওয়ার্কের জন্য লিঙ্কডইন ইজ আ ম্যান্ডেটরি থিং রাইট নাও। ফেসবুক যত সোশ্যাল মিডিয়াতে প্রমিনেন্ট in Bangladesh, LinkedIn is becoming that prominent, right? So LinkedIn একটা প্রোফাইল মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এর বাইরে লোকাল কিছু জব পোর্টালও আছে, সে যে বিডি জবস অ্যান্ড এরকম, বাট সে লিঙ্কডইন প্রোফাইলটা মেনটেন করাটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো আমি কী কী আপডেট দিচ্ছি লিঙ্কডইনে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি এটাতে পরে আসছি। সো যেটা বলছিলাম যে জব হান্টিংয়ের জন্য প্রথম টুল যে এই রিক্রুটমেন্ট পোর্টালগুলো, সে লিঙ্কডইন, বিডি জবস, এখানে আমার প্রোফাইল থাকা। সেকেন্ড হচ্ছে গিয়ে হতে পারে আমার হেড হান্টিং কিছু অর্গানাইজেশন আছে যারা হয়তো আমি যে জিনিস চাই, আমি যদি সেই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিই, তাহলে হয়তো আমাকে রেলেভেন্ট কিছু জবের অফার আমাকে হয়তো ম্যানেজ করে দিবে। অ্যান্ড দেন দেয়ার ইজ ইউর লাইক প্রফেশনাল নেটওয়ার্ক দ্যাট ইউ ট্রাই টু মেনটেন, রাইট? সে ফর এক্সাম্পল আমি বলছিলাম একটু আগে যে নেটওয়ার্কটা মেনটেন করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো অনেক সময় আমরা দেখা যায় যে আমার জাস্ট যখন এরকম কিছু দরকার, আমি তখন আমি নক করলাম, এক্স্যাক্টলি, ভাই কি অবস্থা, কেমন আছেন, অথবা আপু কেমন আছেন। সো এই জায়গাগুলো আসলে একটু কিন্তু অকওয়ার্ড হয়ে যায়। আপনি কিন্তু যাকে নক দিয়েছেন সে কিন্তু হয়তো হুট করে এই নকটা হয়তো এক্সপেক্ট করছিল না। আপনি কিন্তু সবসময় চেষ্টা করবেন যে এই রিলেশনশিপটাকে খুব স্ট্রং রাখার। হয়তো তার বার্থডেতে একটা কেক পাঠালেন, হতে পারে, আমি যে বলছি যে এটাই করতে হবে এরকম, অথবা এটা হতে পারে খুব নর্মাল একটা উইশই করলেন, খুব কাস্টমাইজ একটা টেক্সট দিলেন। আপনি কিন্তু ফেসবুকের কারণে এখন উইশ করা খুব সহজ, রাইট? সো এই মিনিমাম কমিউনিকেশনে আপনি যদি ম্যানেজ করেন এই যারা অ্যাটলিস্ট সিনিয়র লিডার্স আছে তাদের সাথে, তাহলে কিন্তু ফিউচারে আপনার অনেক হেল্প হবে। নট জাস্ট লিডার্স, সে ইভেন পিয়ার্স, তো আপনার এটা অনেক হেল্প করবে। এটা হচ্ছে একটা। সো আপনি তখন দেখা যাবে যে এদের থ্রুতে হয়তো আপনি কিছু জব পেতে পারেন। সেই তিনটা আই থিঙ্ক আমার মনে হয় যে ওয়ে হতে পারে আপনার একটা ভালো জব খোঁজার জন্য। সো এটা তো গেল হচ্ছে গিয়ে জব হান্টিং এর ব্যাপারটা। বাট এর বাইরে আমি যেটা বলছিলাম যে আসলে আমার যে প্রফেশনাল নেটওয়ার্কটা সেটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে আমি যে লিঙ্কডইনে প্রোফাইলটা ম্যানেজ করছি সেটাও আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে অনেক ক্যান্ডিডেট আছে যাদের হয়তো লিঙ্কডইনে প্রোফাইলই নাই। সেটা কিন্তু আসলে খুব আনফরচুনেট এট দিস মোমেন্ট। ইউ আর ভেরি অ্যাক্টিভ অন ফেসবুক বাট ব্ল্যাঙ্ক অন লিঙ্কডইন, কিছুই নাই, কোনো ইনফরমেশন নেই। সো দেখা গেল যে আপনি যে রিক্রুটার সে কিন্তু দেখা যায় যে হয়তো লিঙ্কডইনটা ভিজিট করে, হয়তো সিভিতে সে একটা সার্টেন ইনফরমেশন পেলো, সিভিতে কিন্তু অনেক সময় অনেক ইনফরমেশন দেওয়া যায় না। লিঙ্কডইনে কিন্তু ইউ ক্যান অ্যাড সার্টেন সার্টিফিকেশন, ইউ হ্যাভ আ লট অফ স্পেস, রাইট? সো এই কারণে দেখা যায় যে রিক্রুটার কিন্তু আরো একটু ডিটেলস পাওয়ার জন্য সে লিঙ্কডইনে যায়। গিয়ে যদি কিছু না পায় তখন কিন্তু হয়তো সে তার ডিসিশন মেকিংটা একটু শেকি হয়ে যায়, রাইট? সে মনে করে যে আচ্ছা এই ক্যান্ডিডেট কি দেখবো না, রাইট? সো এই ধরনের একটা কনফিউশন চলে যায়। আসলে এই ধরনের কনফিউশন রাখার কোনো স্কোপ রাখা যাবে না। এবং আপনি যখন অনেকে যেটা করে যে ডিসক্রিপশনে সে কি কি কাজ করলো সেগুলো অ্যাড করে, স্পেসিফাই করে না। অনেকে জাস্ট লেখে যে সে ফর এক্সাম্পল হয়তো মনিটরিং, তার কাজের একটা পার্ট ছিল মনিটরিং, বাট হোয়াট আর দ্য ভ্যালু এডিশনস দ্যাট হি অর শি ডিড, এই জিনিসটা কিন্তু বলাটা খুব ইম্পর্টেন্ট। সো এটা জাস্ট লিঙ্কডইনে না, সিভিতেও ইভেন আসলে এই জিনিসটা স্পেসিফাই করে প্রপারলি বলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট মেইন টপিক যেটা বলছিলাম যে আসলে লিঙ্কডইন প্রোফাইলটা ম্যানেজ করাটা সুন্দর করে, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোনো সার্টিফিকেশন করলে এগুলো অ্যাড করবেন, কোনো নতুন কোনো প্রজেক্ট করলে সেটাকে একটু সুন্দর করে নাম্বার দিয়ে বলার চেষ্টা করবেন, যাতে যে পড়ছে তার বুঝতে সুবিধা হয় যে আপনি আসলে পার্টিকুলার রোলের জন্য রেলেভেন্ট কিনা বা সুইটেবল কিনা। পারফেক্ট। সো এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, যেটা হয়তো অনেকে মিস করে যায়। এই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমার কাছে মনে হয় এগুলো আসলে মিস করার কোনো স্কোপ নাই। True. Yeah, so very rightly said, Zia. সেটা হচ্ছে যে এখন লিঙ্কডইনেই মোস্ট অফ দ্য অর্গানাইজেশনস পোস্ট দেয়ার জব। সো আমার মনে হয় সবচাইতে ইম্পর্টেন্ট প্লেস টু সার্চ ফর জব ইজ লিঙ্কডইন, and it is also very important to maintain a clean profile and detailed profile in LinkedIn as well. তো এটা, this is number one thing. Number two হচ্ছে যে জব হান্টার্স যারা আছে, they are
always there to help you, especially for the senior management level আর কি, যেহেতু it gets more intense, you know, যে up the hierarchy it becomes more intense, the competition, so ওখানে definitely the you know headhunters are very helpful. আর এছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেটওয়ার্ক, সো দ্যাট মানে আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা আছে সেটাকে নার্চার করা। অল অফ এ সাডেন একটা মানুষের কাছে যে যখন আমরা বলি যে ভাইয়া আপনার অর্গানাইজেশনে একটা জবের ওপেনিং আছে, ক্যান ইউ কনসিডার মি ফর দ্যাট জব, এইটা বলার চাইতে হয়তো ইট ইজ ইম্পর্টেন্ট টু বি ইন হিজ মাইন্ড অলওয়েজ, সো দ্যাট দ্যাট পার্সন, এইটা উল্টাটাও হইতে পারে যে দ্যাট পার্সন ক্যান রিচ ইউ অ্যান্ড সে দ্যাট উই হ্যাভ দিস ওপেনিং, উড ইউ লাইক টু অ্যাপ্লাই ফর ইট? Then the competition will start, evaluation will start, there will be a formal process of the organization, but there is a possibility that you know, if you are in good book of somebody who's recruiting for relevant people, then you may even proactively receive a call from that organization. Exactly. So এই তিনটা জিনিস are the main windows to get into any organization or get exposed to any new opportunity, right? Exactly. আচ্ছা, আরেকটা কমন জিনিস যেটা নিয়ে we can talk about is অনেক সময় দেখা যায় যে অনেকে আসে যে ভাইয়া আমার তো কাজটা করতে ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? বিকজ দ্য জব হ্যাজ বিকাম ভেরি ডিমান্ডিং, হ্যাঁ, বস ইজ গিভিং আননেসেসারি প্র্যাকটিসেস, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করা যাচ্ছে না। সো দিজ আর দ্য রিজনস। সো সবাই মনে করে, আমি যেটা দেখেছি যে ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে the other person is having a better life than him. হ্যাঁ, এইটা ডু ইউ অলসো থিঙ্ক দ্যাট দিস ইজ আ কমন থিং, নাকি প্রত্যেকটা জবেই কিন্তু এরকম একটা ফেজ যায় যখন দেয়ার উইল বি আ লট অফ প্রেশার? হ্যাঁ, ইটস লাইক লাইফে যেরকম ইটস লাইক এ রোলার কোস্টার, কোনো জবে কিন্তু ফ্ল্যাট যায় না। আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে বছরে কোনো রকমের প্রেশার সিচুয়েশন না ফেস করে, বা আর বসের কাজই হচ্ছে ডিমান্ড করা, বাট you know, like when it becomes irrational, then এটা মানে প্রবলেম ক্রিয়েট করে, রাইট? সো how should somebody know, যে আমার মনে হয় এখানে একটা ভালো একটা পার্সপেক্টিভ শেয়ার করার একটা ওয়ে আছে, যে সবার জব যে সবসময় ভালো যায়, ইটস নট লাইক দ্যাট, রাইট? সো এখানে অনেকগুলো ব্যাপার আছে। আমি যদি একটু বলতে চাই, যে আপনি যেটা বলছেন যে সবাই যখন সিভিতে লেখে দে ওয়ান্ট এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, রাইট? সো আই থিঙ্ক ইটস ওয়ান অফ দোজ চ্যালেঞ্জেস দ্যাট উইল হ্যাপেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার হি ইজ আপ ফর দ্য চ্যালেঞ্জ অর নট। এক্স্যাক্টলি। সো আই সি চ্যালেঞ্জ অ্যাজ অ্যান অপরচুনিটি। সে আপনার যখন হচ্ছে গিয়ে অফিসে এরকম প্রেশার বেড়ে গেল, সে আপনার সাথেই হয়তো আপনার আরও 3 জন টিমমেট আছে, বস হয়তো 2 জনকে দিল এই ধরনের চ্যালেঞ্জটা, তার মানে হচ্ছে দ্য লিডার ইজ প্রবাবলি ট্রাস্টিং ইউ ওভার আদার পার্সন, সো উইচ মিনস ইউ হ্যাভ সার্টেন লেভারেজ। এই ক্রিটিক্যাল টাইমটা হয়তো আপনি যদি পার করতে পারেন, ইউ উইল হ্যাভ এ সার্টেন বার্গেনিং পাওয়ার উইথ ইউর লিডার। সে এটা হতে পারে be it promotion, be it increment, whatever it is. So I think এই ধরনের যে চ্যালেঞ্জগুলো হঠাৎ চলে আসে, সেগুলোকে অপরচুনিটি হিসেবে দেখাটা অনেক বেটার। অ্যান্ড এইটা আসলে কখনোই আসবে না, এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল। প্রত্যেকেরই জব লাইফে দিস উইল হ্যাপেন, লাইক এই ধরনের চ্যালেঞ্জ আসবে যাবে, এটাই হচ্ছে নর্মাল। এবং আমি বলবো যে এই চ্যালেঞ্জগুলোকে পজিটিভলি দেখা উচিত, তাহলে ইনফ্যাক্ট আসলে হয়তো বেটার ক্যারিয়ার প্রোগ্রেশনটা হবে। অ্যাবসলিউটলি। সো ইউ নিড টু নো যে হোয়াট ইজ আ চ্যালেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ an irrational ডিমান্ড। এক্স্যাক্টলি, ঠিক আছে? সো অনেকে একটা চ্যালেঞ্জকে ইরেশনাল ডিমান্ড মনে করে এবং দেন দে ডিসাইড টু কুইট দ্য জব, বাট প্রবলি দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় অনেকে দেখা যায় যে প্রমোশন না পেয়ে মনে কষ্ট পেয়ে চাকরি ছেড়ে দেয়। হ্যাভ ইউ সিন দ্যাট সিচুয়েশন? এরকম আমি আসলে হ্যাভ সিন কোয়াইট এ লট ইনফ্যাক্ট আমার সামনেই। বাট এটা আসলে আই উড সে যে হয়তো সবসময় রাইট ডিসিশন না। সো আমি যেটা বলছিলাম একটু আগে, যে কোম্পানির মধ্যেই হয়তো আরো অন্য কোনো অপরচুনিটি আছে, ডিড ইউ ট্রাই দ্যাট পাথ? সো ছেড়ে দেওয়াটা আসলে কিন্তু আমি আসলে চ্যালেঞ্জে হেরে গেলাম। সে সবসময় ছেড়ে দেওয়াটা আসলে ভালো অপশন না। আই ওন্ট সে যে আবার কখনোই ছেড়ে দেওয়া যাবে না। দেয়ার আর কেসেস যখন আসলে লেজিট রিজনেই অনেকে ছেড়ে দেয়, বাট শুধুমাত্র এটা হলো না, আমাকে এটা দিল না, এই কারণে আমি ছেড়ে দিলাম।
I don't think that's the right way to think. So the bottom line is when I'm deciding that I need to switch my job, ওই ডিসিশনটার পেছনে একটা really very well thought out একটা rational থাকতে হবে যে am I doing the right thing? Exactly. Right? Exactly. So it is also very important. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তো দুই ধরনের অর্গানাইজেশনে কাজ করেছেন, স্টার্টআপ কালচারে কাজ করছেন এখন, আর তার আগে কাজ করেছেন ইন এ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড অর্গানাইজেশন। উইচ ওয়ান ডিড ইউ এনজয় দ্য মোস্ট? So I think I enjoyed both. So আমি যখন হচ্ছে গিয়ে অনেক স্ট্রাকচার অর্গানাইজেশনে ছিলাম তখন I enjoyed it at my fullest. Like আমি খুবই এনজয় করেছি. But at certain point of time, I realized I would be able to add more value. I would be able to drive my passion in a startup. যেখানে হচ্ছে আমি অনেক কিছু নিজের মতো করে করতে পারবো। তো আমি যখন আগের অর্গানাইজেশনটা ছেড়ে দিচ্ছিলাম তখন কিন্তু আমাকে বারবার বলছিল যে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু থেকে যাই নাই। কেন? কারণ অনেক কিছু একটা স্ট্রাকচার অর্গানাইজেশনে সম্ভব না ডিউ টু ইটস স্ট্রাকচার। সো এটা কিন্তু কোম্পানির দোষ না, এবং একটা বড় অর্গানাইজেশন কিন্তু স্ট্রাকচার হবে এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে গিয়ে তার অলরেডি প্রসেসগুলো দাঁড়িয়ে গিয়েছে, আর একটা স্টার্টআপের যেটা হবে সেটাতে কিন্তু অনেকগুলো প্রসেস আসলে থাকবে না। সো ব্যুরোক্রেসি যখন কোথাও থাকবে এটা অনেকে হয়তো পছন্দ করবে, বিকজ দেয়ার আর পিপল হু লাভ প্রসেস and there are people who wants to work like say in innovation or say like doing something differently. So ওই মানুষগুলোর জন্য কিন্তু আসলে খুব বেশি স্ট্রাকচার জায়গায় কাজ করাটা খুবই ডিফিকাল্ট। সেই কারণে আমার কাছে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে মনে হয়েছে আমি হয়তো স্টার্টআপে আরো অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারবো। সো ওইখানে আমি সার্টেন ওনারশিপ নিয়ে কাজ করতে পারবো, আমি হচ্ছে গিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারবো, আই ক্যান বি দ্য ডিসিশন মেকার। সো যেহেতু ওই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছিল তাই আমি স্টার্টআপে জয়েন করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ লাইক আই হ্যাভ ওয়ার্কড ফর অলমোস্ট 20 months নাও। এখন এই 20 মাসে আমি দেখলাম যে আসলেই অনেক কিছু করা সম্ভব। এবং আমি বলবো যে আমাদের অর্গানাইজেশনটা আমি যখন জয়েন করেছিলাম তখন যেখানে ছিল 20 মাসে আলহামদুলিল্লাহ এটার যে গ্রোথ, এখানে কিন্তু হচ্ছে অনেক ডিসিশন আমার নিজেরই নেওয়া। সো এটা শুধু আমি করেছি তা না, আমার সাথে আরও হয়তো যারা করেছে তারাও কিন্তু সিমিলার জিনিসটাই করেছে, রাইট? সো এখানে অনেক সুবিধা সেটা হচ্ছে যে আপনি একটা সার্টেন লাইক পয়েন্টে কোম্পানিকে নিয়ে যেতে পারবেন নিজের এফোর্ট দিয়ে, যেটা হয়তো স্ট্রাকচার জায়গায় কম্পারেটিভলি ডিফিকাল্ট। বাট আমি বলবো না যে আমি স্ট্রাকচার অর্গানাইজেশন এনজয় করি নাই, ওখানেও আমি হচ্ছে গিয়ে যথেষ্ট এনজয় করেছিলাম। যখন আমার কাছে মনে হয়েছে not anymore, that moment I switched. So you always have that opportunity. So in both organizations there are some positives and some negatives, like exactly. When you are when you want to grow fast and when you want to drive very very ambitious targets, and don't want to be bound by a lot of restrictions or structuredness, then startup is the best way to go. Exactly. And when you like want to grow in a very structured way, then probably a big organization is a good choice. Exactly. So both have pros and cons. Okay. সো মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, অনেকে বলে যে মামা চাচা ছাড়া চাকরি হয় না। হ্যাঁ, সো মামা চাচা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে নেটওয়ার্কিং। হ্যাঁ, সো ডু ইউ থিঙ্ক নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য জব হান্ট স্ট্র্যাটেজি? সো ডেফিনেটলি। সো আমি একটা জিনিস কিন্তু বলেছিলাম যে আপনি যখন কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করবেন, ইউ শুড সে সার্চ ফর কানেকশনস। ফ্রেন্ড হতে পারে, ফ্রেন্ডের ফ্রেন্ড হতে পারে, সিনিয়র বড় ভাই হতে পারে, জুনিয়র হতে পারে। সো এই জিনিসটা ইফ ইউ ডোন্ট হ্যাভ সার্টেন নেটওয়ার্ক তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমি নিজে চেষ্টা করতাম সবসময় একটা সার্টেন নেটওয়ার্ক মেনটেন করার। সো অনেকে আসলে এই কানেকশনগুলো মেনটেন করে না, পরে তখন গিয়ে বলে যে মামা চাচা ছাড়া চাকরি হয় না। মামা চাচা কিন্তু আসলে একদম ডিরেক্টলি কখনো চাকরি দেয় না। তারা যেটা করে একটা কল পাওয়ার ব্যবস্থা করে, এবং তারাও কিন্তু খুব বুঝে শুনে কিছু পার্টিকুলার সিভি ফরওয়ার্ড করে। আপনি দেখবেন আপনার কাছে আমার কাছে হয়তো অনেক সিভি আসছে, আমি কিন্তু সব সিভি ফরওয়ার্ড করছি না। কেন? কারণ হচ্ছে গিয়ে আমি হয়তো বোঝার চেষ্টা করবো এই রোলের জন্য সে আসলে ফিট হবে কি হবে না। অ্যাজ ইউ নো দ্যাট পারসন। এক্স্যাক্টলি, অ্যাজ আই নো দ্যাট পারসন। এখন জিনিসটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি হয়তো যাকে ফরওয়ার্ড করলাম তাকে একটা কল পাওয়ানোর ব্যবস্থা করে দেবো। এবার সেখানে গিয়ে কিন্তু তাকে প্রুফ করতে হবে। সে যদি ওই এফোর্টটা না দেয়, ওই রোলের জন্য কি কি জিনিস জানা দরকার,
কি কি জিনিস করার দরকার সেটা নিয়ে যদি সে পড়াশোনা না করে তাহলে কিন্তু ইভেনচুয়ালি আসলে তার জবটা হবে না। অনেকে জাস্ট 2-4টা সাকসেস স্টোরি দেখে মনে করে যে সিভি ফরওয়ার্ড করলেই বোধহয় চাকরি হয়ে যায়, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। সেই রোলটাতে কিন্তু শুধু একজনের সিভি ফরওয়ার্ড করা হয় নাই, সেই রোলটাতে কিন্তু আরো 20 জনের সিভি ফরওয়ার্ড করা হয়েছিল। দিন শেষে চাকরি কিন্তু একজনের রয়েছে। তার মানে কি ওর মামা উইক ওর মামা স্ট্রং এইরকম কিন্তু কোনো কিছু নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, দিন শেষে কিন্তু ক্যান্ডিডেটকেই প্রুভ করতে হবে সে ভালো কি মন্দ। সো এখন সেটার জন্য যথেষ্ট এফোর্ট দিচ্ছি কিনা সেই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন এগেইন এই কলটা পাওয়ার জন্য যে নেটওয়ার্কটা মেনটেন করতে হয়, আই থিঙ্ক বেস্ট যদি এই নেটওয়ার্কটা মেনটেন করা যায়। অনেকের হয়তো পাওয়ারফুল কানেকশন ফ্যামিলি থেকে নাও থাকতে পারে, বাট ইজ দ্যাট দ্য like say for example last 10? No, there are other ways to do networking. I have seen in my group যে মানুষজন হয়তো লায়ন্স করছে, রোটারি করছে, জেসিআই করছে, তারপর হচ্ছে অনেকে ভলান্টিয়ার অর্গানাইজেশন ইনভলভ থাকছে, ওখানে কিন্তু হয়তো কিছু কাজ সে সমাজসেবার জন্য করছে। এর বাইরে there are additional benefits as well. You get exposed to a certain network. এখানে কিন্তু আপনি অনেকের সাথে অনেকভাবে মিশতে পারবেন, অনেক সিনিয়র মানুষের সাথে কথা বলতে পারবেন। অনেকে হয়তো বিভিন্ন ক্লাব করে, কালচারাল ক্লাব, সোশ্যাল ক্লাব, এন্টারপ্রেনার্স ক্লাব, এরকম বিভিন্ন ক্লাবে থাকার সুবিধাটা কি? আপনি যে জাস্ট ক্লাব অ্যাক্টিভিটি করলেন সেটাই যদি হয় তাহলে কিন্তু প্রবলেম। আপনার কিন্তু চেষ্টা করতে হবে যে এখান থেকে মানুষগুলোকে চেনা, তাদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করা। আপনি যদি এই নেটওয়ার্কটা মেনটেন করতে পারেন, টুডে অর টুমোরো ইউ উইল গেট বেনিফিট। সো যারা এই নেটওয়ার্কটা মেনটেন করতে পারে তাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়, তাদের কল পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। অ্যান্ড পরের পার্টটা কিন্তু হচ্ছে আসলে ইটস অল অ্যাবাউট প্রুভিং ইয়োরসেলফ। সো আপনি যদি প্রুভ করতে পারেন জব পাবেন, যদি প্রুভ করতে না পারেন তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। Yeah, you're right. Actually, এখন মানে in this competitive age, শুধু যে মানে রেফারেন্সের জন্য you need to build a strong network. It's not like that. To hear about any potential opportunity, it is also important to have a network. অনেক সময় অনেক কিছু আমরা হয়তো লিঙ্কডইনে পাবো না, বা বিডি জবসে পাবো না, বা অন্য কোনো জায়গায় পাবো না, যেটা হচ্ছে আমি আমার নেটওয়ার্কের থ্রুতে জানতে পারবো যে ওকে দিস অর্গানাইজেশন ইজ লুকিং ফর দিস পিপল ওয়ার আই ক্যান ফিট ইন, অ্যান্ড দ্যাট অলসো গিভস ইউ দ্য অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ দোজ পিপল যারা হচ্ছে দে উইল গেট টু এক্সপ্লোর দ্য আদার সাইড অফ ইট, যেটা একটা ইন্টারভিউয়ের 5 মিনিটের মধ্যে হয়তো অ্যাসেস করা ডিফিকাল্ট। দেয়ার আর মেনি অর্গানাইজেশনস ইন বাংলাদেশ যেখানে রেফারেন্স প্লেজ এন ইম্পর্টেন্ট পার্ট বিকজ দোজ আর ভেরি রেসপন্সিবল পজিশনস। তো ওইখানে ওরা দে ক্যানট এক্সপেরিমেন্ট যে আজকে ওকে নিয়ে দেখি ভাল লাগতেছে, তো ওইখানে দে উইল আস্ক ফর সার্টেন রেফারেন্সেস। আচ্ছা, সিভির যে রেফারেন্স, আমি সিভির কথায় আসতেই হইলো, যদিও আই ডিড নট ওয়ান্ট টু কভার সিভি ইন টুডেজ ডিসকাশন, বাট সিভির মধ্যে যে রেফারেন্সের পার্টটা থাকে, অনেকে দেখা যায় যে মামাতো ভাই খালাতো ভাইয়ের রেফারেন্স দিয়ে দিছে। হ্যাঁ, অনেকে ডু ইউ থিঙ্ক দিস ইজ রিলেভেন্ট? So ideally it should be someone from professional industry. যে say for example হয়তো ওই ইন্ডাস্ট্রির জন্য রিলেভেন্ট কোনো প্রফেশনাল, তার যদি রেফারেন্স হয় দেন ইটস বেটার, কারণ হচ্ছে তার রেকমেন্ডেশন উইল অ্যাড ভ্যালু। এখন সে অন্য কেউ যদি আসলে জাস্ট রেফারেন্স দেওয়ার জন্য দিয়ে দিল, এটা হয়তো আসলে অতখানি ভ্যালু অ্যাড করবে না। এবং হচ্ছে গিয়ে সে আপনার মামার কাছে আপনার সম্পর্কে জিজ্ঞেস করে আসলে আমি কি রেকমেন্ডেশন নিব, ইট ডাজন্ট অ্যাড দ্যাট মাচ। সো ইন শর্ট, আমার মামা যদি মিনিস্টারও হয়, আমার মামার নাম ওখানে না দিয়ে আমার এক্স বসের নাম ওখানে দেওয়াটা ইটস মাচ বেটার বিকজ ইটস রিলেভেন্ট। ইফ সামবডি ওয়ান্টস টু চেক হিজ ক্যাপাবিলিটি ক্যান কল ইউর এক্স বস অ্যান্ড ফাইন্ড আউট যে সেটা কাজে কেমন, কারণ কাজ দিয়ে কথা, তাই তো? ওকে, সো আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ইউ আর ভেরি হ্যাপি উইথ ইউর জব অ্যান্ড ইউ আর ওয়ার্কিং ফর ShopUp. সো ইফ ইউ আর নট ইন ShopUp, সে ফর এক্সাম্পল যে টাইমে যে অপরচুনিটিটা আপনাকে ক্লিক করেছিল, সেই অপরচুনিটিটা যদি না আসতো, ওয়ার উইল ইউ বি ওয়ার্কিং অ্যাট দিস পয়েন্ট? সো ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট সে আমি যদি দেখি এর আগের রোলগুলোতে আমি শুরুতে হয়তো প্রোডাক্ট ম্যানেজার ছিলাম, দেন হচ্ছে I moved to innovation team. So if you see, I already moved towards a different kind of role. Reason কি, কারণ হচ্ছে I wanted to drive innovation. I wanted to do something যেটা আসলে will bring in change, right? And also I started consulting in a different organization, in a startup. So before joining ShopUp, so এই কাজগুলো কিন্তু আমি অলরেডি শুরু করেছিলাম যে I was going there. I knew যে আমি আসলে এরকম কিছুই
করতে চাই। সো এই কারণেই কিন্তু আমি এই মুভগুলো নিয়েছিলাম। সো হয়তো হতে পারতো শপআপ না হলে হয়তো অন্য কোনো স্টার্টআপে আমি আসলে জয়েন করতাম, আগে হোক পরে হোক, যাতে আমি তাদের হয়ে কাজ করে, তাদের পার্ট হয়ে আমি হয়তো গিয়ে ডিফারেন্ট কোনো কিছু ড্রাইভ করতাম, অথবা হয়তো বলা যায় না নিজের কোনো একটা স্টার্টআপ হয়তো দিয়ে দিতাম। সো এরকম কোনো কিছু হয়তো হতো, বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড দ্যাট লিবার্টি অ্যান্ড ওয়ান্টেড টু ব্রিং সাম চেঞ্জ ইন দ্য সোসাইটি। Yeah, so eventually you were walking into that direction. Exactly. যে though you were working in a very structured company, you had this in the back of your mind. You had a clear plan that you will start something today or tomorrow, either as a startup career or your own startup, Exactly. right? So that was in the back of your mind. Exactly. That's a very important part to notice, that if you are passionate about something, in your subconscious mind you start preparing for it. Exactly. Yeah, so I think this is a very important thing that we have learned from Zia today. Thank you, Zia, for your time, and I think we heard a lot of things today যেটা হয়তো নর্মালি ডিসকাশনে আসে না। আমাদের ক্যারিয়ার প্ল্যানিং এর ডিসকাশন তো শুধুমাত্র সিভি প্রিপারেশন আর ইন্টারভিউ ফেসিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাট দেয়ার আর লট অফ থিংস দ্যাট গোজ বিয়ন্ড দিস সিভি and interview. Exactly. So I think our viewers will get a perspective on that from today's discussion. Thank you so much. Yeah. Thank you. Thank you, Imtiaz. Thank you. Thanks a lot. Thanks.